বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কামাল। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমবারের জন্য এলেন তাদের উদ্দেশ্যে বলি, বন্ধু, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো গল্প উপন্যাস পাঠের ভিডিও সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে প্রাণিত করবেন এবং সম্ভব হলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন। কেমন? এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ। সমরেশ মজুমদারের কালবেলা। দক্ষিণেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরেছিল অনিমেষ। মিনিট দুয়েক দাঁড়িয়েছিল গাড়ি। বেশিরভাগ কামরায় জানালা দরজা বন্ধ। এ লাইনে যারা যায় আসে তারা এই স্টেশনটি সম্পর্কে একটু আতঙ্কগ্রস্ত। ছিনতাইকারীরা নাকি লাইন দিয়ে প্ল্যাটফর্মের গায়ে দাঁড়িয়ে থাকে, ট্রেন ছাড়লেই ঘড়িটড়ি টেনে নেয়। কিন্তু অনিমেষ তাদের কাউকে দেখতে পায়নি, বরং কামরার দরজা খোলা না পেয়ে তার উঠতে কষ্ট হয়েছিল। একটু ছুটোছুটি করার পর সামনে যে দরজা পেয়েছিল তাতেই উঠে পড়েছিল সে। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঘাড় ঘুরোতে ঘুরোতে মাধবীলতা অনেক দূরের মানুষ হয়ে গিয়েছিল। বালি ব্রিজের ওপর ট্রেনটা আসামাত্র গুম গুম শব্দ উঠল। ততক্ষণে ধাতস্থ হয়েছে অনিমেষ। ভারী ব্যাগটা নিয়ে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে বুঝতে পারল খুব ভুল হয়ে গেছে। এটা তৃতীয় শ্রেণীর কামরা নয়। মিলিটারিদের জন্য সংরক্ষিত যে কয়েকটা বগি প্রতি ট্রেনে থাকে, এটি তার একটি। কামরাটা ফাঁকা, মাত্র জনা পাঁচেক পুরোদস্তুর ইউনিফর্ম পরা মিলিটারি শুয়ে বসে তাকে দেখছে। মিলিটারিদের কামরায় সাধারণ মানুষ ওঠে না, ভয়ই ওঠে না। বেআইনি তো বটেই, তাছাড়া অন্য একটা ভয়ও কাজ করে। কিন্তু এখন ট্রেন পূর্ণ গতিতে চলছে, সেই বর্ধমানের আগে কোনো বিরতি নেই। সারা রাত গা ঢাকা দিয়ে কাটিয়ে শেষ পর্যন্ত নিজে থেকে ধরা পড়তে হলো। অনিমেষের পেটের ভেতর চিনচেনে ব্যথাটা শুরু হয়ে গেল। পাঁচজনই তার দিকে তাকিয়ে, সতর্কতা মেশানো কৌতূহল চোখগুলোতে। অনিমেষ হাত জোড় করে নমস্কার জানালো। মাফ করবেন, আমি বুঝতে পারিনি এটা জেনারেল কম্পার্টমেন্ট নয়। ওদের মধ্যে যার কাঁধে ফিতে আটা সে উঠে বসল। হিন্দি মে বলিয়ে। मैं हिंदी अच्छा नहीं बोलने सकता। कोई फिक्र नहीं, ट्राई करो। ये मिलिट्री कंपार्टमेंट है, हम नहीं जानता था। आप लोग मुझे माफ़ी की दीजिए, नेक्स्ट स्टेशन में उतर जाऊंगा। लुक बिफोर यू लिव, देखना चाहिए था। आई एम सॉरी। कहाँ जाना है? শিলিগুড়ি। টিকিট ले लिया क्या? অনিমেষ পকেট থেকে টিকিটটা বের করে দেখালো। व्हाट्स योर प्रोफेशन? स्टूडेंट। तो ठीक है, बैठ जाइए। হাত বাড়িয়ে পাশের খালি জায়গা দেখিয়ে দিল লোকটা। এতটা আশা করেনি অনিমেষ। বিরাট মোচওয়ালা লোকটিকে মনে মনে ধন্যবাদ দিয়ে সিটের ওপর ব্যাগটা রেখে সন্তর্পণে বসল সে। ট্রেন হু হু করে ছুটছে। অনিমেষ দেখল সবকটি চোখ তাকে লক্ষ্য করছে। क्या पढ़ता है आप? एमए। शाबाश, बहुत पढ़े लिखे आदमी है आप। मैं तो कॉलेज का शक्ल नहीं देखा। मैं त्रिलोक सिंह। आपके शुभ नाम? অনিমেষ মিত্র। সঙ্গীদের সঙ্গে আলাপ করিয়ে দিল লোকটা। শক্ত হাতগুলো এগিয়ে এলো হাত মেলাতে। কয়েক মিনিটের মধ্যে আড়ষ্টতা কেটে গেল। কিছুক্ষণের মধ্যেই অনিমেষ বুঝতে পারল লোকগুলো খুব হাসি খুশি, গল্প করতে ওস্তাদ। ভারতীয় সামরিক বিভাগে এরা নিচু তলায় কাজ করে, কিন্তু কোনো রকম কমপ্লেক্স নেই।
আমি একজন জওয়ান, দেশ রক্ষা আমার কর্তব্য, এই বোধ প্রত্যেকের। এতদিন এইসব কথা শেখানো বুলির মতো মনে হতো অনিমেষের, কেউ বললে হাসি পেত। কিন্তু এখন এই বিশ্বাসী মুখগুলোর মুখে সে কথা শুনে সে কোনো অস্বাভাবিকতা খুঁজে পেল না। ত্রিলোক সিংকে জিজ্ঞাসা করল অনিমেষ, আপনার দেশ পাঞ্জাবে? নেহি জি, হরিয়ানা, গাঁও কা আদমি হাম। কতদিন চাকরি করছেন? 20 সাল হয়ে গেল। আপনাদের গ্রামের অবস্থা কেমন? গ্রামের অবস্থা যেমন হয়, ভালো। আমরা 3 ভাই, আমি মিলিটারিতে, আর একজন দিল্লিতে ট্যাক্সি চালায়, আর বড় ভাই খেতির কাজ করে। আমাদের গ্রামের প্রতিটি বাড়ির একজন ইন্ডিয়ান আর্মিতে কাজ করে। আপনি বিয়ে থা করেছেন? সঙ্গে সঙ্গে কামরায় হাসির রোল উঠল, প্রতিটি মুখের দাঁত দেখা যাচ্ছে। ত্রিলোক সিংয়ের পাশের লোকটি বলল, আরে শাদির কথা কি বলছো, ওর মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই নিয়েই তো আমাদের সমস্যা। অনিমেষ অবাক হলো। এই লোকটির স্বাস্থ্য দেখে বয়স মাপা মুশকিল, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেছে ভাবা যায় না। সে জিজ্ঞাসা করল, সমস্যা কেন? লোকগুলো আবার একচোট হেসে নিল। ত্রিলোক সিং হাসছে না, কিন্তু ঘন ঘন মাথা নাড়ছে আপত্তিতে। সমস্যা নয়, ওর মেয়ের বয়স 15, জামাইয়ের 27, এদিকে ওর জরুর বয়স মাত্র 29। জামাই চায় শাশুড়ি মাঝে মধ্যে তার বাড়িতে গিয়ে থাকুক। সেটা কি সম্ভব? ত্রিলোক সিং হাত পা নেড়ে বলল, এসব কথা শুনবে না, বহুত বুড়া বাত। আমার জামাই মাটির মানুষ, ইঞ্জিনিয়ার, কিন্তু গ্রামে নিজেই ট্র্যাক্টর চালায়। আমার বউকে মায়ের মতো সম্মান দেয়। ইয়ে কেতাব কি বাত হ্যায়। আমরা 10 মাস বাড়ির বাইরে থাকি, আমাদের বউরা কে কী করছে জানতে পারবো? আর 29 বছরের শাশুড়ি আর 27 বছরের জামাই, কম্বিনেশনটাই খুব খারাপ। লোকটা কথা শেষ করতে না করতেই ত্রিলোক সিং হাত তুলে তেড়ে গেল তার দিকে, আর সবাই হইচই করে ওদের ছাড়িয়ে দিতে দেখা গেল। ব্যাপারটা যে স্রেফ মজা তা ত্রিলোকও জানে। বেশ খুশ মেজাজে সে ফিরে এসে বসে বলল, বঙ্গাল কা ইয়ে কানুন আচ্ছা নেই হ্যায়। কী ব্যাপারে? এই যে তোমরা 30-40 সাল তক বিয়ে করো না, মেয়েরা 30 সাল হলেও একা একা ঘুরে বেড়ায়, খুব খারাপ। আরে যৌবন তো আসে 15 বছর বয়সে। 15 থেকে 30 বছরের মধ্যে যদি তাকে এনজয় না করলে তো তার এসে কী লাভ? পাকা কলা খেতে ভালো লাগে, কিন্তু হেজে গেলে কি আর স্বাদ পাওয়া যায়? বিয়ে করবে কি করে, খাওয়াবে কি? পরিশ্রম করো, রোজগার করো। এদেশে পরিশ্রম করলেই ভালো রোজগার করা যায় না। কেন? আমরা পারি, তোমরা পারবে না কেন? এই দেখো, আমার বড় ভাই চাষবাস দেখে, তা থেকে যে ফসল আসে তাতে সারা বছরের খাওয়া হয়ে যায়। আমার টাকা আর ভাইয়ের টাকায় অন্য সব খরচ মিটে যায়। আরে বড়লোক হবার কি দরকার? ভালোভাবে দিন কাটাতে পারলেই তো হলো। তোমাদের কোনো সমস্যা নেই? কী সমস্যা? জোরদারের অত্যাচার, পলিটিক্যাল পার্টির বিশ্বাসঘাতকতা, যা আয় তার থেকে ব্যয় বেশি, চারধারে ধান্দাবাজ লোক, অথচ কিছু করা যাচ্ছে না, এসব সমস্যা নেই? ত্রিলোক সিং একটু ভাবল, তারপর বলল, এ সমস্যা তো সব জায়গায়, কিন্তু সমস্যা আছে বলে তোমরা যদি হাত গুটিয়ে বসে থাকো তাহলে দোষ তোমাদের। বাঙালিরা কাম করে না, শুধু বাত করে। অথচ আমি সুভাষ বোসের নাম জানি। তিনি হিন্দুস্তানের শেষ নেতা ছিলেন। আমার ঠাকুরদা তাঁকে দেখেছেন। তিনি কি করে সারা দুনিয়ার সম্মান পেলেন? দেখো, বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর 10 ডবল হয়ে গেছে। পাকিস্তান থেকে জলের মতো লোক এসেছে। চাষের জমি সব জোরদার বড় লোকের হাতে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। একটা লোক সারাদিন পরিশ্রম করে যে টাকা পায় তাতে তার একারই পেট ভরে না। এখানে মুষ্টিমেয় কিছু লোক আরামে থাকে, সরকার তাদের মদত দেয়। মানুষের সামনে যখন কোনো রাস্তা থাকে না তখনই সে দিশেহারা হয়। তোমরা জানো না তাই একথা বলছো। ত্রিলোক সিং কিন্তু অনিমেষের কথা মানতে চাইল না। অনিমেষ লক্ষ্য করল, দেশের সরকারের বিরুদ্ধে এই লোকটির কোনো বিরূপ মনোভাব নেই। ওর মনে পড়ল কোথায় যেন পড়েছিল, ভারত সরকার বিভিন্ন প্রদেশের সঙ্গে সমান ব্যবহার করে না। পশ্চিম পাকিস্তান থেকে যেসব মানুষ তাড়িত হয়ে এদেশে এসেছেন তারা প্রত্যেকেই যথেষ্ট সাহায্য পেয়েছেন। ক্ষতিপূরণ, কম মূল্যে জমি পেয়ে তারা এদেশে নিশ্চিন্ত হয়েছেন।
কিন্তু এই দৃষ্টিভঙ্গির অনুমাত্র পূর্ববঙ্গ থেকে আসা মানুষগুলোর জন্য করা হয়নি। পাঞ্জাব হরিয়ানায় চাষবাসের প্রভূত উন্নতি সম্ভব হয়েছে সরকারের সরাসরি চেষ্টার ফলে, যা এ প্রান্তের মানুষ ভাবতে পারে না। ভারতীয় সামরিক বিভাগে শিখ রেজিমেন্ট আছে, কিন্তু বেঙ্গলি রেজিমেন্ট রাখা হয়নি। তাই ত্রিলোক সিং এদেশের সমস্যা বুঝতে পারবে না। অথচ আশ্চর্য, আমরা একই দেশের অধিবাসী। বিপ্লবের চিন্তা করলে এদের নিশ্চয়ই বাদ দিয়ে ভাবা যাবে না। হঠাৎ অনিমেষের মনে হলো ত্রিলোক সিং এবং তার সঙ্গীরা রাজনীতির ব্যাপারটা এড়িয়ে কথা বলছে। এ ব্যাপারে তাদের একটা সতর্ক মনোভাব আছে। ভারতীয় সামরিক বিভাগের চাকরির প্রধান শর্ত হল কোনো রকম রাজনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা চলবে না। রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে মতামত ব্যক্ত করাও অপরাধ। অতএব এরা এ বিষয় সযত্নে পরিহার করবেই, এবং অনিমেষ যদি এসব বেশি বলতে থাকে তাহলে হয়তো তাদের অভদ্র ব্যবহার করতে বাধবে না। বর্ধমান স্টেশনে গাড়ি থামলে অনিমেষ উঠে দাঁড়ালো। বাইরে যাত্রীরা ট্রেনে ওঠার জন্য ছুটোছুটি করছে। 2-3 জন এই কামরার দরজায় এসে উঁকি মেরেই ভয়ে সরে যাচ্ছে। এদেশে এখনও মিলিটারিদের সম্পর্কে প্রচুর ভীতি ছড়িয়ে আছে। অনিমেষ ব্যাগে হাত দিতেই হাঁ হাঁ করে উঠল, আরে যাচ্ছ কোথায়? এটা তোমাদের কামরা, আমি বর্ধমান নেমে যাব বলেছিলাম। তা বলেছিলে? তুমি যাবে কোথায়? শিলিগুড়িতে। তাহলে এখানে নামছো কেন? বসো, এখন তুমি আমাদের বন্ধু হয়ে গেছো, এখানেই আরাম করো। অনিমেষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাইরে যা ভিড়, তাতে অন্য কামরায় কীরকম জায়গা পাওয়া যাবে তাতে সন্দেহ ছিল। তাছাড়া এই মিলিটারি কামরায় সে স্বর্গের চেয়েও নিরাপদ। কোনো পুলিশের অনুচর যদি এই ট্রেনে থাকে তাহলে সে ভুলেও সন্দেহ করবে না একজন উগ্রপন্থী মিলিটারি কম্পার্টমেন্টে যাচ্ছে। দুপুরের খাওয়াটা ওরাই জোর করে খাওয়ালো, রুটি আর সবজি। লোকগুলো ওই সামান্য খাবার খুব নিষ্ঠার সঙ্গে খেয়ে নিল তৃপ্ত মুখে। অনিমেষ মন খুলে খেতে পারল না। এ ধরনের রান্নায় সে অভ্যস্ত নয়। বাস্তবিক এরা যে এত অল্পে সন্তুষ্ট হয়ে থাকতে পারে তা সামনাসামনি না দেখলে বিশ্বাস করা মুশকিল। আমাদের বাঙালি বাড়িতে এই খাবার পরিবেশিত হলে বাড়ির সবাই বিদ্রোহ করত, অথচ এরা আও জি খানা খাওয়ালেও বলে এমন ভাব করছিল যেন বিয়ে বাড়ির ভোজ খেতে ডাকছে। জানলায় বসে দুপুরের বর্ধমান জেলা দেখতে লাগলো অনিমেষ। গুসকরা, বোলপুরের সামনের মাসে আসতে হবে। মাটির রং পাল্টে যাচ্ছে। বর্ধমান থেকে বীরভূম। সামনের মাসে মাধবীলতা এখানে আসবে। বোলপুরে নয়, ও আসবে বর্ধমান স্টেশনে। এসে অনিমেষের জন্য অপেক্ষা করবে। অনিমেষ বোলপুরে না নেমে একটু এগিয়ে বর্ধমানে এসে ওর সঙ্গে দেখা করবে। গতরাতে একটুও ঘুম হয়নি অনিমেষের। শিলাসেনের বাইরের ঘরে বিছানা করে দেওয়া হয়েছিল। রাত্রের খাওয়া খেয়েছিল শিলাসেনের সঙ্গেই। একটা রাত ওই বাড়িতে সে থাকলো, কিন্তু সেই ভদ্রলোকের সঙ্গে কোনো কথা হয়নি। খাওয়া সেরে শুতে যাওয়ার সময় মাঝের ঘরে লোকটাকে দেখেছিল সে। ইজি চেয়ারে শুয়ে আছেন, চোখে হাত চাপা দিয়ে। অনিমেষ যে এসেছে, এতক্ষণ তার স্ত্রীর সঙ্গে কথা বলেছে এবং রাত্রে ওই বাড়িতেই থাকছে, এসব ব্যাপারে সামান্য আগ্রহ দেখাননি তিনি। অনিমেষের মনে হয়েছিল একটা পাথরের পুতুলকে ইজি চেয়ারে শুইয়ে রাখা হয়েছে, অথচ ওই পুতুলটাই শিলাসেনের শরীরে অ্যাসিড ঢেলেছে। ভাবলেই শরীর গরম হয়ে যায়। শরীর বেচে পয়সা আনতে পাঠানো যায়, কিন্তু কোথাও যদি বিনামূল্যে মন দিয়ে দেওয়া যায় তাহলে আর সহ্য করা যাবে না। লোকটাকে যদি বেধড়ক পেটাতে পারত তাহলে অনিমেষ খুশি হতো। অপরিচিত বিছানা, সারাদিনের উত্তেজনা ও অস্বস্তিতে ক্লান্ত শরীরে ঘুম আসছিল না। সারা রাত এপাশ ওপাশ করেছিল অনিমেষ। মধ্যরাতে কোথাও শব্দ হলে চমকে উঠেছে। বাল্যকালে ছোট কাকার সন্ধানে গভীর রাতে পুলিশ তাদের বাড়িতে হানা দিয়েছিল, সেই দৃশ্যটা বারবার চোখের ওপর ভাসছিল। শেষ রাতে কখন ঘুমিয়েছে অনিমেষ খেয়াল নেই। চোখ মেলে দেখল সামনে মাধবীলতা। মাধবীলতা চমকটা এতখানি যে কিছুক্ষণ কথা বলতে পারেনি সে। মাধবীলতা হাসল। কেমন আছো? তড়াক করে উঠে বসল অনিমেষ। দরজা ভেজানো। বিছানার পাশে একটা চেয়ারে বসে মাধবীলতা ওর দিকে তাকিয়ে আছে। ঘাড় ঘুরিয়ে জানালা দেখল সে। এখনও রোদ ওঠেনি। কলকাতার ভোর ভীষণ আদুরে। এখনও সে আদর সারা আকাশে মাখানো। কখন এলে? মিনিট 10। কটা বাজে? 6টা। কে দরজা খুলল? বাহ, তুমি একদম কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে। বেশ কয়েকবার শব্দ করার পর একজন খুব রোগা ভদ্রলোক দরজা খুলে জিজ্ঞাসা করলেন,
কাকে চাই? আমি তোমার নাম বলতে তিনি তোমাকে দেখিয়ে ভেতরে চলে গেলেন। সেই থেকে এখানে বসে আছি। এ ঘরে আছো, অথচ তুমি শুনতে পেলে না অন্য লোক দরজা খুলল। অনিমেষ লজ্জিত মুখে বলল, শেষ রাতে হঠাৎ ঘুমটা এলো, কিন্তু তুমি এই ভোরে এলে কি করে এখানে? পায়ে হেঁটে বেড়াতে বেড়াতে চলে এলাম। অনিমেষ মাধবীলতার মুখের দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকালো। কোথাও মালিন্য নেই, সামান্য ক্লান্তির চিহ্ন নেই। ওর পায়ের কাছে একটা সুন্দর ব্যাগ, ব্যাগটা ভারী। ওটা কি? ইঙ্গিত করল অনিমেষ। তোমার জিনিসপত্র আছে, ব্যাগটা অবশ্য আমার। তোমার ট্রাঙ্ক নিয়ে তো আর হাঁটা যাবে না, সেগুলো আমার কাছে রইল। কাজ চালানোর মতো জিনিসপত্র এটাই দিয়েছি। তোমার কাছে ওরা গিয়েছিল? হ্যাঁ, কাল রাত্রে সব জিনিসপত্র আমাকে দিয়ে এসেছে। আমাকে আজই চলে যেতে হবে শিলিগুড়িতে। জানি, কিন্তু এই বাড়িটা কার? আমার পরিচিত এক মহিলার। তোমাকে কখনো বলিনি বোধহয়। এখন অ্যাসিডে পুড়ে বিকৃত হয়ে গেছেন, অথচ এককালে বেশ সুন্দরী ছিলেন। কী পরিস্থিতিতে তাকে এখানে আসতে হয়েছিল অনিমেষ সংক্ষেপে মাধবীলতাকে বলল। কাল রাতে শিলা সেন তার সঙ্গে যে সহযোগিতা করেছেন, এতটা সে আশা করেনি। মাধবীলতা গালে হাত দিয়ে এসব কথা শুনছিল। অনিমেষ চুপ করলে বলল, কাল তুমি ফোন করলে যখন, তখন আমি ভাবতেই পারিনি এত সব কাণ্ড হয়ে গেছে। তোমার টেলিফোন নামিয়ে ফিরে যাচ্ছি, এমন সময় দারোয়ান এসে জিনিসপত্র দিয়ে গেল, সঙ্গে একটা চিঠি। চিঠি? কার চিঠি? ঠিক চিঠি নয়, জাস্ট একটা ইনফরমেশন। শিলিগুড়ির স্টেশন পাড়ায় ঢুকে অনন্ত ভাণ্ডারের উল্টো দিকে বারিন সরকারের সঙ্গে তোমাকে দেখা করতে বলা হয়েছে। দেখি কাগজটা। আমি পুড়িয়ে ফেলেছি। কেন? বাহ, এসব প্রমাণ কাগজে কলমে থাকা কি ভালো? অনিমেষ মাধবীলতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এমন শ্রীময়ী মুখ আজ অবধি তার চোখে পড়েনি। এ মেয়ে ইচ্ছে করলেই স্থায়ী নিরাপদ তকমাওয়ালা স্বামীর স্ত্রী হতে পারত। অথচ অনিমেষের নিঃশ্বাস ভীষণ ভারী বোধ হলো। নিজেকে মাঝে মাঝে এমন অপরাধী মনে হয়। ভালোবেসে মেয়েরাই এমন করে বৈরাগী হতে পারে। ওর খুব ইচ্ছে করছিল দুই হাতে মাধবীলতার মুখ স্পর্শ করতে, হাতের মুঠোয় ওই শক্তি আস্বাদ করতে। নিজেকে সংযত করল অনিমেষ। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করল, তোমাকে তো আবার স্কুলে যেতে হবে। আজ যাব না। কেন? গিয়ে পড়াতে পারবো না বলে। অনিমেষ আবার হোঁচট খেল। সেই সময় পায়ের শব্দ হতে যেন একটু স্বস্তি পেল। হাত পায়ে রাস্তা মেপে শিলা সেন দরজায় এসে দাঁড়িয়েছেন। অনিমেষ উঠে দাঁড়ালো। আরে আসুন আসুন, আপনি আবার এত কষ্ট করে এতদূর এলেন কেন? আমরাই যেতাম। কেন? আমি তো ভাই নিজেই বাড়িতে ঘুরে বেড়াই। তোমার বন্ধু এসে গেছে শুনলাম। শিলা সেনের সমস্ত শরীর আলখাল্লা জাতীয় পোশাকে ঢাকা, মাথায় কালো রুমাল, চোখে রঙিন চশমা। তবু এই সকালেই তাকে দেখে সহ্য করা মুশকিল। অনিমেষ বলল, হ্যাঁ, মাধবীলতা ওর নাম, আর ইনি শিলা সেন। শিলা বললেন, বাহ, বেশ সেকেলে নাম তো, মাধবীলতা। শুনলেই মনে হয় খুব শান্ত। তুমি খুব সুন্দর দেখতে, তাই না? অনিমেষ দেখল মাধবীলতা হাসি চাপছে ঠোঁট বুজে। সে বলল, দারুণ সুন্দর দেখতে, রাস্তা দিয়ে হাঁটা মুশকিল হয়। সঙ্গে সঙ্গে মাধবীলতা প্রতিবাদ করল, যা, একদম বিশ্বাস করবেন না, আমি মোটেই সুন্দরী নই। অনিমেষ বলল, আপনি বসুন। মাধবীলতা এগিয়ে গিয়ে ওর হাত ধরে সোফার ওপর এনে বসালো। অনিমেষ দেখল মাধবীলতা স্বচ্ছন্দে শিলা সেনের পাশে গিয়ে বসেছে। ওর বিকৃত চেহারার জন্য মাধবীলতার কোনো মানসিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। শিলা সেন বললেন, তুমি বাথরুমে যাবে তো অনিমেষ? তাহলে ভেতরের ঘরে গিয়ে ডান হাতে বাথরুমের দরজা পাবে। অনিমেষের প্রয়োজন ছিল। সঙ্গে টুথব্রাশ, পেস্ট নেই, কিন্তু পরক্ষণেই খেয়াল হলো মাধবীলতা ব্যাগ নিয়ে এসেছে। সে এগিয়ে এসে ব্যাগটা তুলতে যেতে মাধবীলতা জিজ্ঞাসা করল, কি খুঁজছ? ব্রাশ, পেস্ট সামনের খোপে আছে। শিলা সেন বললেন, এই না, ওগুলো তোমার কাছেই থাক। আমি তোমার জন্য নতুন ব্রাশ বাথরুমে বের করে দিয়েছি। পেস্ট তোয়ালে ওখানে পাবে। তোমার জিনিস কিছুই বের করতে হবে না। অনিমেষ বলল, সে কি? আমারটা যখন পেয়ে গেছি তখন খামোকা একটা নতুন ব্রাশ নষ্ট করার কি দরকার? শিলা সেন বললেন, তা তো বলবেই ভাই,
নিজের জিনিস পেয়ে গেছো, এখন আর আমাতে মন উঠবে কেন? ইঙ্গিতটা এমন সরাসরি যে মাধবীলতা মুখ ঘোরালো এবং অনিমেষের মুখে আচমকা রক্ত জমল। একটু সময় দিলেন শিলা সেন। এখন তার গলায় স্বর অন্যরকম লাগছিল। নষ্ট হবে কেন বলছো? ব্রাশটা না হয় আমি তুলে রাখব, ভাববো কখনো যদি আবার এখানে আসো তখন তুমি ব্যবহার করবে। আমার ভাইয়ের একটা স্মৃতি না হয় থাকলো। ওই মুহূর্তে প্রায় অন্ধ এই মহিলার সামনে দাঁড়িয়ে থাকার শক্তি অনিমেষের আর ছিল না। সে দ্রুত ভেতরের ঘরে চলে এলো। ডান দিকের দরজাটা বন্ধ। অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল বাঁ দিকের ইজি চেয়ার শূন্য। একটা খাট রয়েছে একপাশে, সেটাও খালি, অর্থাৎ মিস্টার সেন এখন বাথরুমে ঢুকেছেন। লোকটা অদ্ভুত, কেমন কেঁচোর মতো রয়েছে বাড়িতে। গতরাত থেকে ওর অস্তিত্ব একবারের জন্য টের পায়নি অনিমেষ। মিনিটখানেক দাঁড়িয়ে ফিরে আসছিল অনিমেষ, এমন সময় দরজাটা খুলল। লিকলিকে রোগা শরীরে একটা ধুতি লুঙ্গির মতো জড়ানো, হাতে কিছু ভেজা জামা কাপড় নিয়ে মাথা নিচু করে বের হলেন ভদ্রলোক। অনিমেষের মুখের দিকে চকিতে একবার তাকিয়ে রাস্তা ছেড়ে দাঁড়ালেন। অনিমেষ চুপচাপ বাথরুমে ঢুকে গেল। তার সঙ্গে কথা না বললে নিজের থেকে ভদ্রলোকের সঙ্গে কথা বলবে না। এক চৌবাচ্চা জল দেখে স্নান করার ইচ্ছে হলো ওর। আজ সারাদিন আর স্নান করার সুযোগ নাও জুটতে পারে। এখন জলে একটু হিমভাব, কিন্তু কলকাতার নভেম্বর মাসে শীতের কোনো অস্তিত্ব নেই। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে বেরিয়ে আসবার সময় নজরে পড়ল জল যাওয়ার ঝাঁঝরির কাছে কিছু একটা পড়ে আছে। কৌতূহলে ঝুঁকে দেখল একটা সোনার তাগা সেখানে কাত হয়ে পড়ে আছে। একটা খাঁজে লেগে থাকায় ওটা এতক্ষণ নর্দমার ভেতরে চলে যায়নি। অনিমেষ হাতে তুলে নিয়ে দেখল তাগার ভেতরটা ফাঁপা, কিন্তু জিনিসটা যে সোনার তাতে সন্দেহ নেই। পেছন দিকে সুন্দর অক্ষরে লেখা আছে বিশ্বনাথ সেন। শিলা সেনের স্বামীর হাত থেকে পড়েছে এটা। অনিমেষের একবার ইচ্ছে হলো ওটাকে নর্দমাতেই ফেলে দেয়। শরীর রোগমুক্ত করার জন্য এর মাধ্যমে দৈবের উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই ভদ্রলোকের। যে মানুষ অমন অপরাধ করেছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শেষ পর্যন্ত ওটাকে পকেটে রেখে বেরিয়ে এলো অনিমেষ। বেরিয়েই দেখল কেঁচোর মতো লোকটা অধীর আগ্রহে দরজার বাইরে দাঁড়িয়ে। সে বেরোনো মাত্র ছুটে গেল ভেতরে। অনিমেষ ঘুরে দাঁড়ালো। লোকটা পাগলের মতো বাথরুম হাতড়াচ্ছে। শেষ পর্যন্ত সে ডাকল, এই যে শুনুন। সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল লোকটা। ভয়ে ভয়ে তাকালো অনিমেষের দিকে। পকেট থেকে তাগাটা বের করে মুখের সামনে ঝুলিয়ে ধরল সে। প্রায় বুলেটের মতো ছুটে এলো লোকটা, এসে ছোঁ মেরে তাগাটা নিয়ে চলে গেল পাশের দরজা দিয়ে। নেবার মুহূর্তে কি বিভৎস হয়ে গিয়েছিল মুখটা। একটা ঘা খাওয়া শঙ্খচূড়ের মতো মনে হয়েছিল অনিমেষের। এই মুখ যে কোনো পাপকর্ম অবলীলায় করে যেতে পারে, অথচ বাথরুম থেকে যখন প্রথম বের হলেন ভদ্রলোক তখন নিরীহ দেখাচ্ছিল। খুব অস্বস্তি নিয়ে বাইরের ঘরে ফিরে এসে অনিমেষ দেখল শিলা সেনের সঙ্গে মাধবীলতার ভাব হয়ে গেছে। সামনের টেবিলে চা টিকোজিতে ঢাকা, মাখন লাগানো রুটিতে মাধবীলতা চিনি ছড়িয়ে দিচ্ছিল। শিলা সেন জিজ্ঞাসা করলেন, তুমি একেবারে স্নান করে এলে? হ্যাঁ, আবার সুযোগ পাবো কিনা জানি না। কখন ট্রেন তোমার? 9:35। সকালে? হ্যাঁ। চায়ের কাপ এগিয়ে দিল মাধবীলতা। শিলা সেনের হাতে একটা কাপ ধরিয়ে দিয়ে বলল, তোমার তাহলে এখনই বেরিয়ে পড়া উচিত। শিলা সেন বললেন, সে কি, এখন তো 7টাও বাজেনি। আমার মনে হয় ওর দক্ষিণেশ্বর থেকে ট্রেনে ওঠা উচিত। শিয়ালদা স্টেশন নিরাপদ নাও হতে পারে। তাই ঠিক হলো। এখন সকাল সকাল এখান থেকে বেরিয়ে 34 নম্বর বাসে চেপে দক্ষিণেশ্বর চলে যাবে। সেখান থেকে ট্রেনে উঠবে অনিমেষ। হাতে যথেষ্ট সময় আছে, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। বিদায় নেবার সময় শিলা সেন কোনো কথা বলতে পারলেন না, শুধু মাধবীলতার হাত চেপে ধরে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। শেষ পর্যন্ত ফিসফিস করে বললেন, সাবধানে থেকো, ওর জন্য তোমার সাবধানে থাকা দরকার। এই একটি কথা ভীষণ ভার হয়ে দাঁড়ালো। ওরা নীরবে হেঁটে এলো বিবেকানন্দ রোড অবধি। অনিমেষ সতর্ক ছিল, কোনো সন্দেহজনক মানুষকে চোখে পড়ল না। বড় রাস্তায় এসেই একটা খালি ট্যাক্সি ধরল মাধবীলতা। অনিমেষ প্রতিবাদ করল, সময় আছে, বাসেই যাওয়া যাবে বেশ। মাধবীলতা কোনো কথা শুনল না। ট্যাক্সিতে বসে বলল, তুমি চলে যাচ্ছ,
একটুখানি সময় অন্তত তোমার পাশে বসি, বাসে তো হাজার লোকের চোখ থাকবে। বিবেকানন্দ রোড থেকে দক্ষিণেশ্বর আসতে মাত্র আধ ঘন্টা সময় লেগেছিল। এই পথটুকু ওরা একটাও কথা বলেনি। মাধবীলতা ওর পাশে বসে একটা হাত মুঠোয় ধরেছিল চুপচাপ। ট্যাক্সি থেকে নামার আগে অনিমেষ বলেছিল, তোমার খুব কষ্ট হচ্ছে না? মাথা নেড়েছিল মাধবীলতা, না। ফাঁকা দক্ষিণেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়েছিল। তখনই ঠিক হয়েছিল সামনের মাসে পৌষ মেলার দিন বর্ধমান স্টেশনে এই ট্রেনে অনিমেষ ফিরবে। মাধবীলতা সেই মতো অপেক্ষা করবে। সেখান থেকে ওরা একসঙ্গে বোলপুরে যাবে। ট্রেনে ওঠার আগে টিকিট কেটে প্রায় নিঃসম্বল অনিমেষের পকেটে জোর করে 200 টাকা গুঁজে দিয়েছিল মাধবীলতা। বলেছিল, আমি চাকরি করছি কার জন্যে? একটুও লজ্জা করবে না। শোনো, গিয়ে চিঠি দিও। তোমার চিঠি না পেলে আমি কিন্তু কলকাতায় থাকতে পারবো না। দেখবে, গিয়ে হাজির হব। রাজার মতো শিলিগুড়িতে পৌঁছল অনিমেষ। 5 জন সামরিক মানুষ তাকে বন্ধুর মতো আগলে নিয়ে এলো। সন্ধেবেলায় শিলিগুড়ির স্টেশন পাড়ায় অনন্ত ভাণ্ডারের সামনের বাড়িটার দরজা খুলে লম্বা চুল, ময়লা পাঞ্জাবি, একটা হাত সামান্য নুলো এক ভদ্রলোক ওকে স্বাগত জানালেন। আপনি অনিমেষ মিত্র? আমার নাম বারিন সরকার। ভেতরে আসুন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। বারিনকে ভালো লাগলো অনিমেষের। একটু আত্মভোলা টাইপের। কাজের নেশা মাথায় চাপলে সময় ঠিক থাকে না। বিবেকানন্দ মার্কেটে ওর একটা ছোট স্টল আছে। স্টলটা শিলিগুড়িতে বেশ বিখ্যাত। এক হাতে সাইনবোর্ড লেখা থেকে শুরু করে লিটল ম্যাগাজিনগুলোর কভার এঁকে যান বারিন ওখানে বসে। পয়সা কড়ি তেমন পান কিনা সন্দেহ আছে, কারণ তার পোশাক যথেষ্ট ময়লা, দাড়ি অবিন্যস্ত, এবং সংসারে একমাত্র মা থাকলেও কোনো দামি আসবাব নেই। কিন্তু এই লোকটির সঙ্গে পরিচয় হবার 5 মিনিটের মধ্যেই অনিমেষ তাকে পছন্দ করে ফেলল। কোনো রাগঢাক নেই কথাবার্তায়। এমন একটা স্পষ্ট আন্তরিকতা আছে যে নিজেকে দূরে রাখতে ইচ্ছে করে না। বারিনের মা খুব ঠান্ডা মানুষ। বললেন, তোমার বোধহয় খেতে একটু অসুবিধা হবে, আমি মাছ মাংস রাঁধতে পারি না। কথাটা শোনামাত্র হেমলতার মুখ মনে পড়ে গেল। মাত্র 45 মিনিট তফাতে হেমলতা এবং শরীরশেখর রয়েছেন। মাছ মাংস রান্নায় হেমলতারও এখন আপত্তি। বারিনের বাড়িতে অনিমেষের বেশ স্বস্তি হলো। দুপুর পেরিয়ে গেলে অনিমেষ বারিনের সঙ্গে বের হলো। পায়জামা পাঞ্জাবি যথেষ্ট ময়লা, কাঁধে ঝোলা। বারিন ওকে রাস্তাঘাট বোঝাচ্ছিলেন। শিলিগুড়িতে আসা যাওয়ার পথে কিছুক্ষণ থেকেছে অনিমেষ। আজ ভালো করে চেয়ে দেখল। বেশ জনবহুল শহর। ব্যবসাপাতির দৌলতে জলপাইগুড়ি থেকে অনেক এগিয়ে আছে। কলকাতার পর এমন বিভিন্ন জাতের মানুষ বোধহয় বাংলাদেশে আর কোথাও দেখা যাবে না। সকালে দেখা হওয়ার পর বারিন অনেক কথা বলেছেন, কিন্তু যে জন্যে অনিমেষ এখানে এসেছে তা নিয়ে কথা তোলেননি। বারিনের বয়স অনুমান করা মুশকিল। যদিও দাড়িতে পাক ধরেছে, তবু 50 ছাড়িয়েছেন বলে মনে হয় না। অথচ আজ কথা বলার সময় অনিমেষ জেনেছে বারিন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন স্বাধীনতার অনেক আগে থেকেই। পার্টি যখন বেআইনি ঘোষিত হলো তখন পালিয়ে বেরিয়েছেন অনেক কাল। অনিমেষের একবার মনে হয়েছিল ছোট কাকা প্রিয়তোষের কথা বারিনকে জিজ্ঞাসা করে, কিন্তু একটা কথা ভেবে সে নিজেকে সংযত করল। প্রিয়তোষ আজ যেখানে বিচরণ করছেন তার সঙ্গে বারিনের আকাশ পাতাল পার্থক্য। যখন অনিমেষই নিজের কাকাকে শ্রদ্ধার চোখে দেখছে না, তখন বারিন তো আরও পারবেন না। সেক্ষেত্রে খামোকা ওর কথা তুলে কি লাভ? আজ এই কয়েক ঘন্টায় বারিনকে দেখে অনিমেষের মনে হয়েছে ভদ্রলোক অত্যন্ত নিরাসক্ত। কোনো ব্যাপারই তাকে তেমনভাবে স্পর্শ করে না। কোনো কিছুর বিরুদ্ধে তার বিশেষ অভিযোগ নেই। এরকম নির্লিপ্তির সঙ্গে এর আগে তার পরিচয় হয়নি। বারিনের স্টলে বসার জায়গা বলতে কয়েকটা মোড়া ছাড়া কিছু নেই। স্টলটা খোলাই ছিল। একটা বাচ্চা ছেলে টিনের পাতে রং বোলাচ্ছিল। বারিনকে দেখে বলল, সকাল থেকে 3 জন লোক অনেকবার খুঁজতে এসেছে। কারা?
দোকানের ভেতরে ব্যাগটাকে রেখে অনিমেষের দিকে একটা মোড়া এগিয়ে দিলেন বারিন। নাম জানি না, চেহারা দেখেছি। তারে নামে জানি না, শুধু চোখে দেখেছি, হাসলেন বারিন। এখানে যারা আসা যাওয়া করে তাদেরকেও? একজনকে দেখেছি এখানে আসতে। যার গরজ আছে সে নিশ্চয়ই আবার আসবে। আসুন, আমরা আরাম করে বসি। এই হলো আমার ব্যবসা কেন্দ্র। লোকে অবশ্য একে আড্ডাখানা বলে। তার নিন্দুকেরা তো কত কথাই বলে থাকে। বারিন একটা মোড়ায় বসে হাসলেন। অনিমেষ ঢোকার সময় এলাকাটা দেখছিল। চারধারে বেশ বড়সড় দোকান, জামা কাপড়েরই বেশি। প্রত্যেকের ব্যবসা যে খুব চালু তা বোঝা যায়। এসবের মধ্যে বারিনের দোকান মূর্তিমান বেখাপ্পা। কিছু সাইনবোর্ড আর টিনের পাত, রঙের সরঞ্জাম চারপাশে ছড়ানো। কুড়িয়ে বাড়িয়ে 200 টাকারও সম্পত্তি হবে না। ব্যাপারটা অনিমেষ লক্ষ্য করছে দেখে বারিন বললেন, কি আমার দোকানের চেহারা দেখা হচ্ছে? ওটা আমারই মতন। কখন বাজারে অচল আধলির মতো হাতঘষা খাচ্ছে টের পাওয়া যায়নি। ভাড়া সাকুল্যে 75, ছেড়ে দিলে 10-12 হাজার দক্ষিণা পাওয়া যাবে। কিন্তু তাহলে শিলিগুড়ির লেখক শিল্পীদের আড্ডা মারার জায়গা জুটবে না যে। এখানে তো ভাই কফি হাউস নেই, ভাড়া বাকি নেই তো। অনিমেষ ঠাট্টা করার লোভ সামলাতে পারল না। ছিল, সবাই চাঁদা করে মিটিয়ে দিয়েছে। এটি হলো দোকানের কর্মচারী। 20 টাকা মাইনে নেন, টিকে আছেন কাজ শেখার প্রবল আগ্রহে। শিল্পী হবার একটা প্রাণপণ চেষ্টা আছে ওর মধ্যে। কানু, 2 কাপ চা খাওয়াবি? বারিন পকেট থেকে একটা আধলি বের করে ছেলেটির সামনে ধরলেন। অনিমেষ দেখল কাজে ব্যাঘাত হওয়ায় ছেলেটি একটু বিরক্ত হলেও খুব যত্নে তুলিটাকে একপাশে সরিয়ে রেখে পয়সাটা তুলে নিল। তারপর বেরিয়ে যাওয়ার আগে বলল, কাল সকালে সাইনবোর্ড ডেলিভারি না দিলে টাকা দেবে না বলেছে, মনে থাকে যেন। কাল সকাল কেন, আজ বিকেলেই তারা ইচ্ছে করলে নিয়ে যেতে পারে। তুই তো সব করেই ফেলেছিস, হাসলেন বারিন। অনিমেষ দেখল টিনের পাতটায় শুধু একটা রঙই পাতলা করে বোলানো হয়েছে, তাতে এখনও কিছু লেখা হয়নি। ছেলেটি বেরিয়ে গেলে সে জিজ্ঞাসা করল, আপনি কিন্তু এখনও আমার সঙ্গে কোনো কথা বলেননি। কি কথা? বারিন তাকালেন। আমি কি জন্যে এসেছি হবেক্ষণ, এত ব্যস্ততা কেন? একটা দিন খামোকা নষ্ট করে লাভ কি? নষ্ট হলে বলে মনে হচ্ছে কেন? এই যে আমরা পরিচিত হলাম, কথা বলছি, এটাই তো এক ধরনের লাভ। এই যে কবিরা এসে গেছে, সময় হলেই আমরা এ ব্যাপারে কথা বলবো, কেমন? বিকেলবেলায় অনিমেষের মনে হলো সত্যি বারিনের সহ্য শক্তি আছে। যারা একবার আসছে তারা আর নড়ার নাম করছে না। কেউ কবিতা লেখে, কেউ গল্প, কেউ আবার নাটক করে। পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে তারা বকবক করে যাচ্ছে সমানে। কোনো বিষয়ে বেশিক্ষণ আটকে থাকছে না তারা, এবং এত দ্রুত প্রসঙ্গান্তরে যাচ্ছে যে আগের বিষয় নিয়ে কথা বলার কি প্রয়োজন ছিল তা বোঝা যাচ্ছে না। অনিমেষ একটা জিনিস অনুভব করল, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এদের জেহাদ প্রচণ্ড। যে সমস্ত লেখক বড় বড় কাগজে লেখেন তারা নাকি ইতিমধ্যে বিকৃত হয়ে গেছেন। তাদের কাছ থেকে নতুন কিছু আশা করা ভুল হবে। বারিন চুপচাপ শুনে যাচ্ছিলেন এদের কথা। হঠাৎ নরম গলায় শুধলেন, ওসব কাগজে লেখেননি এমন কোনো মহান লেখকের নাম তোমাদের জানা আছে? 2-3টে নাম বিভিন্ন মুখে উচ্চারিত হলো। অনিমেষ এদের কোনো লেখা কখনো পড়েনি। বারিন কিছুক্ষণ তাকিয়ে থেকে কাটা কাটা শব্দে উচ্চারণ করলেন, প্রতিবাদ মানেই অন্ধ হওয়া নয়, বরং উদারতাই আসল ভিত্তি। যে যোগ্য তার স্বীকৃতি দেওয়াই সুস্থতা। তোমরা যাদের নাম করলে তাদের সাহিত্য প্রতিভা সমরেশ বসুর কাছাকাছি পৌঁছয় না। মনে মানলেও মুখে তোমরা মেনে নিচ্ছ না। ভোঁতা ছুরি দিয়ে কিন্তু আলুও কাটা যায় না। অক্ষমতাই মানুষকে অন্ধ করে। রাত 10টা নাগাদ ভিড় কমল। এতক্ষণ অনিমেষ এখানে রয়েছে, কিন্তু বারিন কারোর সঙ্গেই ওর আলাপ করিয়ে দেননি। যারা এসেছিল তারা তাকে দেখলেও কেউ যেচে কথা বলেনি। ক্রমশ এদের একঘেয়ে কথাবার্তা শুনে অনিমেষের মাথা ধরে গিয়েছিল। একটু ঠান্ডা হাওয়ায় দাঁড়াবার জন্য সে মার্কেটের বাইরে বড় রাস্তায় এসেছিল। শিলিগুড়িতে এখন বেশ ঠান্ডা পড়েছে। এত রাতে রাস্তা ফাঁকা, দোকানপাট সব বন্ধ। মাঝে মাঝে 2-একটা পানের দোকান থেকে আলো আসছে পথে। অনিমেষ বারিনের দোকানে ফিরে এসে দেখল সাইনবোর্ডটায় শেষবার তুলি বোলাচ্ছেন বারিন। ওকে দেখে মুচকি মুচকি হাসলেন। কি মাথা ধরে গিয়েছিল বুঝি?
না, অনেকক্ষণ একভাবে বসেছিলাম, তাই একটু। দেশের যুবশক্তির চেহারা দেখা হলো? যুবশক্তি? এই যে নব্য যুবকবৃন্দ আমার এখানে এসেছিলেন, তাদের দেখা হলো? তোমায় তুমি বলে ফেললাম ভাই, তুমিও আমাকে তুমি বলো। ঠিক আছে। কর্মচারী ছেলেটিকে বিদায় করলেন বারিন। এখন মার্কেট চুপচাপ। অনিমেষের খুব ক্লান্ত লাগছিল। সারাটা দিন একদম ফালতু কাটল। বারিনের উদ্দেশ্য কি বুঝতে পারছে না সে, অথচ লোকটি সম্পর্কে তার মোটামুটি শ্রদ্ধাই। তার কথাবার্তা, চালচলন অবশ্যই অনিমেষকে আকর্ষণ করছে, কিন্তু যে জন্যে সে এসেছে তার কথা ভদ্রলোক একবারও তুলছেন না কেন? বারিন এবার দোকান বন্ধ করে ওকে নিয়ে বড় রাস্তায় এলেন। এসে বললেন, 11টা বাজতে দেরি আছে না? হ্যাঁ। এবার খেয়ে নিলে হতো। কোথায়? ওই মোড়ের মাথায় একটা পাঞ্জাবির দোকান আছে, খুব ভালো তড়কা তৈরি করে, চলো ওখানেই খেয়ে নিই। আপনি কি রাত্রে বাইরে খান? আপনি নয়, তুমি। না না, বাইরে খাবো কেন, আজ খাচ্ছি। কারণ বাড়ি ফিরতে কত রাত হবে বলা যায় না। ততক্ষণ বুড়ি মাকে জাগিয়ে রাখা উচিত হবে না, কি বলো? অনিমেষ সম্মতির মাথা নাড়ল। তার মানে আজ রাত্রে বারিন তাকে নিয়ে কোথাও যাচ্ছেন। তবু কিছু কাজ করা যাবে ভেবে এতক্ষণে ভালো লাগলো অনিমেষের। পাঞ্জাবির হোটেলে খাওয়া চুকিয়ে সে জোর করে দাম মেটালো। বলল, প্রথম দিনটা আমার জন্য বরাদ্দ থাক। বারিন বললেন, বেশ বুদ্ধিমান ছেলে দেখছি, খুব অল্পেই কাজ সারলে। তারপর হোটেলের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে বললেন, চলো এবার উঠি, আর মিনিট 5 আছে 11টা বাজতে। নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে বারিন জিজ্ঞাসা করলেন, তুমি গরম জামা কাপড় কিছু আনোনি সঙ্গে? এনেছি, কিন্তু সঙ্গে নিয়ে বের হইনি। আনা উচিত ছিল। শিলিগুড়িতে এই সময় রাত্রিরে খুব ঠান্ডা পড়ে, আর এই একটা জিনিস কোনো রসিকতা বোঝে না। যা হোক, আমার ঝুলিতে বোধহয় কিছু পাওয়া যাবে। নিজের ব্যাগ থেকে বারিন একটা সোয়েটার আর আলোয়ান বের করলেন। দুটোই খুব সুন্দর অবস্থায় নেই। সোয়েটারের মাঝে মাঝে ছোট ফুটো চোখে পড়ল। বারিন ওকে জোর করে আলোয়ানটা গায়ে জড়াতে বলে নিজের সোয়েটারে মাথা গলিয়ে নিলেন। প্রথমে একটু অস্বস্তি হলেও কিছুক্ষণের মধ্যে অনিমেষ বুঝতে পারল বারিন তার উপকার করেছেন। এয়ারভিউ হোটেলের সামনে এসে বারিনের চেহারা পাল্টে গেল। হাবভাবে বেশ সতর্কতা। অনিমেষকে দোকানের আড়ালে দাঁড়াতে বললেন। একটা পুলিশের জিপ দ্রুত চলে গেল শহরের দিকে। তেমাথায় কোনো লোকজন নেই, শুধু ঠিক হোটেলের নিচে একটা পানের দোকান খোলা। সেখানে রেডিওতে কোনো বিদেশি স্টেশন বাজছে। চুপচাপ দুজনে ওখানে মিনিট 5 দাঁড়ানোর পর বারিন জিজ্ঞাসা করলেন, তুমি সিগারেট খাও না? খাই। খাচ্ছ না যে? ভেতরে ভেতরে একটু উত্তেজিত ছিল অনিমেষ। বারিন তাকে কিছু না জানালেও ওর ভাবভঙ্গিতে এই উত্তেজনা অনিমেষের মধ্যে সংক্রামিত হয়েছিল। এই সময় এরকম প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। সে হেসে বলল, সঙ্গে নেই তাই। তাহলে নেশাখোর নও? ঠিক নেশা বলা যায় না। কোনো কিছুর কাছে মুচলেখা লিখে দেওয়া কখনোই উচিত নয়। অনিমেষ বারিনের দিকে তাকালো। কথাগুলোই কি দুটো মানে রেখে বারিন বলছেন? ঠিক সেই সময় একটা টেম্পো খুব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। গাড়িটার একটা লাইট নেভানো, অন্যটা একচক্ষু দৈত্যের মতো জ্বলছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে বনেট খুলে ইঞ্জিনের ভেতর মাথা গুলিয়ে কিছু দেখছে। বারিন অনিমেষের হাত ধরে দ্রুত আড়াল ছেড়ে রাস্তায় নামলেন। তারপর এক হাতে অদ্ভুত দক্ষতায় টেম্পোর পেছনে উঠে শটান শুয়ে পড়লেন। অনিমেষ হকচকিয়ে গিয়েছিল প্রথমে, কিন্তু ড্রাইভার বনেট বন্ধ করার আগেই দ্রুত এবং নিঃশব্দে বারিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার পর দেখল তলায় একটা ত্রিপল পাতা আছে। খুব খারাপ লাগছে না, তাই বারিন চাপা গলায় বললেন, মাথার ওপর কত তারা, অথচ আমরা কখনো লক্ষ্যই করি না, না? বুকের মধ্যে তখনও উত্তেজনা। বারিনের কথা শুনে অনিমেষ ফ্যাল ফ্যাল করে ঘাড় ঘুরিয়ে তাকালো। দুজনে পাশাপাশি শুয়ে আছে। টেম্পোটা আবার চলতে শুরু করেছে। সামান্য ঝাঁকি লাগছে শরীরে। এই সময় বারিন তার কাছে তারার গল্প করছেন। সে আকাশের দিকে তাকালো। হঠাৎ দেখলে মনে হয় চোখে ফুটবে। ছোট বড় অজস্র তারায় আকাশ ঝকঝকে হয়ে রয়েছে। এত তারা একসঙ্গে কখনো দেখেনি অনিমেষ।
এভাবে মাটিতে শুয়ে মুখ আকাশের দিকে করে তাকানো হয়নি জীবনে। কিছুক্ষণ দেখলে মনে হয় যেন খুব ধীরে ধীরে আকাশটা অজস্র টর্চ জেলে তার দিকে নেমে আসছে। এরকম নির্মেঘ ঠান্ডা আকাশ অনেকটা অজস্র পিন ঢোকানো কুশনের মতো কোনোদিন দেখেছে বলে মনে হয় না। তারাগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে অনিমেষের সমস্ত শরীর শিহরিত হলো। সে নিজের লোমকূপগুলো ফুলে উঠছে অনুভব করল। বাল্যকালে এক রাত্রে মাধুরী তাকে বলেছিলেন তিনি নাকি আকাশের তারা হয়ে তাকে লক্ষ্য রাখবেন। মৃতা মায়ের ওই কথাটাকে সে অনেক কাল বিশ্বাস করত। কখনো কোনো দুঃখ কিংবা সুখ তাকে সেই বয়সে আলোড়িত করলে সে ছুটে যেত সেই তারার কাছে, গিয়ে কাঁদত কিংবা হাসত। এ সময় টেম্পোতে শুয়ে অজানা জায়গায় যাওয়ার সময় এক আকাশ তারার দিকে তাকিয়ে অনিমেষের সামনে মাধুরী হঠাৎ চলে এলেন। এতকাল অনেক চেষ্টা করেও যার মুখ মনে করতে পারেনি, জলপাইগুড়ির শ্মশানে দাহ করে আসার পর মায়ের যে চেহারাটা একটু একটু করে হারিয়ে গিয়েছিল, সেই মা এখন তার দুচোখের সামনে। অনিমেষ চোখ বন্ধ করল। মাধুরী হাসছেন, কিন্তু মাধুরীকে এমন দেখতে? অনিমেষ মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মাকে দেখছিল। সম্পূর্ণ দেখা হলে তার হৃৎস্পন্দন বেড়ে গেল। মাধুরীর মুখ বলে এতক্ষণ যাকে সে কল্পনায় দেখছিল তা যে মাধবীলতা, এটা বুঝতে পেরে সে পাথর হয়ে শুয়ে রইল। সেই সময় বারিন খোলা গলায় বললেন, তুমি দেখছি দারুণ রোমান্টিক। আকাশের তারা দেখতে দেখতে কখনো কেউ কেঁদেছে বলে শুনিনি। অনিমেষ দ্রুত চোখের জল মুছল, তারপর হাসতে চেষ্টা করে বলল, আমরা কতদূর এলাম? শিলিগুড়ি ছাড়িয়ে গেছি, এবার উঠে বসতে পারো। অনিমেষ ধীরে ধীরে মাথা তুলল। একপাশে অন্ধকার মাখানো জঙ্গল, অন্যদিকে ধুধু মাঠ দেখা যাচ্ছে। এসব ব্যবস্থা আগে থেকেই করা ছিল। সে বারিনকে বলল, আপনি কিন্তু ভালো নাটক করেন। আবার আপনি? তুমি বলতে বাধে নাকি? চট করে বয়স্কদের তুমি বলতে অস্বস্তি হয়। চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে? নাটক? একাত্তু ওরকম না করলে বৈচিত্র্য আসবে কেন? আমরা আর মিনিট 10 মধ্যেই পৌঁছে যাব। এটা কোন এলাকা? আর একটু এগোলেই শুকনা টি এস্টেট পড়বে। ঘুমন্ত একটা লোকবসতির কাছে এসে গাড়িটা থেমে যেতেই ওরা নেমে এলো। ড্রাইভারের সঙ্গে একটাও কথা হয়নি ওদের। কয়েক সেকেন্ড থামার পর গাড়িটা সোজা বেরিয়ে গেল। এখানে ঠান্ডা খুব, বেশ হিম পড়ছে। আলোয়ান মুড়ি দেওয়া সত্ত্বেও একটা কাঁপুনি অনুভব করল অনিমেষ। বারিন্দা দ্রুত পায়ে হাঁটছেন। সামনে অনেকগুলো কাঠের বাড়ি। এক নজরে অনিমেষ বুঝল টিম্বার মার্চেন্টদের এলাকা এটা। পেছনের সারির একটা বাড়ির কাছাকাছি যেতেই হঠাৎ অন্ধকার ফুঁড়ে একটি লোক ওদের সামনে এসে দাঁড়ালো। বারিন্দা? হ্যাঁ ভাই, আসুন। লোকটি ওদের পথ দেখিয়ে একটা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে গেল। দরজাটা ভেজানো ছিল, খুলতেই আলো চোখে পড়ল। লোকটি বলল, বারিন্দারা এসে গেছেন। ওদের পেছন পেছন অনিমেষ ভেতরে ঢুকল। মাঝখানে একটা লণ্ঠন জ্বলছে, সেটাকে ঘিরে জনাদশেক মানুষ বসে আছেন। ওদের দেখে দুজন একসঙ্গে বলে উঠলেন, আসুন আসুন বারিনবাবু, উনি এসেছেন? বারিন বললেন, হ্যাঁ, টেম্পোয় শুইয়ে নিয়ে এলাম। এই হলো অনিমেষ মিত্র, জলপাইগুড়ির স্বর্গছেড়া চা বাগানের ছেলে, এখন কলকাতা থেকে পাঠানো হয়েছে। অনিমেষ নমস্কার করল, কিন্তু এ ধরনের সৌজন্যবোধ প্রত্যেকের কাছে পাওয়া গেল না। যে দুজন ভদ্রলোক প্রথমে কথা বলছিলেন তাদের একজন উঠে এসে ওর দুহাত জড়িয়ে ধরলেন। আসুন আসুন ভাই, আমরা আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। শিলিগুড়িতে পৌঁছে গেছেন সে খবর আমরা অবশ্য আগেই পেয়ে গেছি। ভদ্রলোক ওকে মাঝখানে নিয়ে গিয়ে বসালেন। অনিমেষ দেখল ঘরের সবাই খুব সতর্ক চোখে তাকে দেখছে। যেসব মুখ এখানে আছে তাদের সবাই বাঙালি নয়। বয়সের পার্থক্যটাও স্পষ্ট। পাশে যিনি বসেছেন তিনি বললেন, আপনার তো কলকাতা থেকে আসতে কোনো অসুবিধা হয়নি, মিলিটারি কম্পার্টমেন্টে এসেছেন। অনিমেষ অবাক হলো। কলকাতা থেকে সে কিভাবে এসেছে এ খবর এখানে পৌঁছে গেছে? গম্ভীর গলায় সে বলল, না, কোনো অসুবিধা হয়নি। ভুল করে ওদের কামরায় উঠে পড়ে লাভই হয়েছে। তারপরই ওর নজরে পড়ল বারিন এখনও দাঁড়িয়ে আছেন। সে ডাকল,
আপনি বলতে গিয়ে সামলে নিয়েই বলল, এসো বারিন্দা, দাঁড়িয়ে আছো কেন? মাথা নাড়লেন বারিন। দূর, ওখানে বসার যোগ্যতা আমার আছে নাকি? সাইনবোর্ড এঁকে খাই, তাই করতে দাও। তোমাকে পৌঁছে দেবার দায়িত্ব ছিল, দিলাম। আমি এবার চলি। তোমার থাকার ব্যবস্থা এখানেই হবে। তোমার জিনিসপত্র পৌঁছে যাবে ঠিক সময়ে। চলি ভাই, তোমরা কাজ করো। বারিন আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। অনিমেষ বিস্মিত চোখে ওর যাওয়া দেখল। বারিন তাহলে সক্রিয়ভাবে যোগ দেয়নি, অথচ গোপনে তাদের সাহায্য করছে। লোকটির প্রতি ওর সমর্থন আরও বেড়ে গেল। একটু পরেই কাজের কথা আরম্ভ হলো। কথা বলতে বলতেই অনিমেষ এদের অনেকের নাম জেনে গেল। মোটামুটি উত্তর বাংলার বিভিন্ন জেলার সক্রিয় কর্মীরা আজকের সভায় উপস্থিত। আন্দোলনের প্রথম ধাপ কিভাবে সংগঠিত করা হবে, এ ব্যাপারে কলকাতার কি নির্দেশ, তা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। কৃষকদের সংগঠিত করতে হবে, এলাকায় এলাকায় আরও বেশি ক্যাডার ছড়িয়ে দিতে হবে, তারা কৃষকদের বোঝাবে। যখনই সবুজ সংকেত পাওয়া যাবে তখনই অ্যাকশন শুরু হবে। ওপাশে ফাঁসি দেওয়া নকশালবাড়িতে ক্রমশ আবহাওয়া গরম হয়ে উঠেছে। একজন অবাঙালি মানুষের কথা অনিমেষকে ভীষণ আকৃষ্ট করল। তিনি বললেন, আমার ছেলেরা প্রস্তুত, কিন্তু সেটা শুধু আমার এলাকায়। অন্য এলাকাগুলো একসঙ্গে তৈরি না হলে কোনো রকম প্রতিরোধ টিকবে না। প্রস্তুতির কাজ খুব দ্রুত এগিয়ে নেওয়া উচিত। অনিমেষ তাকে সমর্থন করে বলল, আমরা শুধু কৃষকদের কথাই বলছি। জমি দখলের ব্যাপারটা তাদের দিয়েই করতে হবে, কিন্তু ভুলে গেলে চলবে না, উত্তর বাংলার গরিব মানুষরা 60% কৃষিজীবী নয়। এতগুলো চা বাগানে ছড়িয়ে থাকা মদেশিয়া ওঁরাও মানুষগুলোকে সঙ্গে পাওয়া দরকার। সরাসরি পুলিশ কিংবা মিলিটারিদের সঙ্গে আমরা পেরে উঠব না। গেরিলা যুদ্ধই আমাদের একমাত্র রাস্তা, আর তা করতে হলে কৃষক ছাড়া অন্য শ্রমিকদেরও উৎসাহিত করা দরকার। আপনারা এই দিকটা দেখেছেন? সবাই স্বীকার করল, তা দেখা হয়নি। বিভিন্ন চা বাগানের শ্রমিকরা কংগ্রেসি বা আরএসপি ইউনিয়নের সঙ্গে যুক্ত। সেখানে গিয়ে কাজ করার অসুবিধা আছে। তাছাড়া জমি দখল করে তার অধিকার নেওয়ার ব্যাপারে কৃষকদের যত সহজে উদ্বুদ্ধ করা যাবে, শ্রমিকদের তো তা যাবে না। তাদের সামনে পাওয়ার প্রত্যাশা কিছু রাখা যাচ্ছে না। অনিমেষ উত্তপ্ত হল। আপনারা এদেশের কমিউনিস্ট পার্টিগুলোর লাইনে কথা বলছেন। সাধারণ মানুষ কি শিশু যে তাদের ললিপপের লোভ দেখিয়ে কাজ করাবেন? সেটা পাওয়া হয়ে গেলেই আমাদের সম্পর্কে ওদের আগ্রহ মিটে যাবে। এভাবে দেশে বিপ্লব হবে না। একজন বললেন, কিন্তু আমাদের নেতা বলছেন এই বিপ্লব হলো কৃষি বিপ্লব। জোরদারের কাছ থেকে জমি জবরদখল করা নিয়ে তার সূত্রপাত হবে। অতএব সেই দিকটাই জোর দেওয়া হচ্ছে। কিন্তু বিপ্লব তো শুধু কৃষকরাই করবে না। শ্রমিকরা যখন সংখ্যায় ভারী, তখন তাদেরও দলে থাকা দরকার। অনিমেষের এই কথাটাকে অবাঙালি ভদ্রলোক সমর্থন করলেন। উত্তর বাংলায় প্রাকৃতিক পরিবেশ এমন যে গেরিলা যুদ্ধের পক্ষে এর চেয়ে ভালো এলাকা পাওয়া যাবে না। চা বাগানগুলো বেশিরভাগই জঙ্গলে ঘেরা এবং একটার থেকে আরেকটা বেশ দূরে দূরে। এই ব্যাপক এলাকায় মিলিটারিকে লুকিয়ে থেকে ব্যতিব্যস্ত করে তোলা সম্ভব। প্রায় 4টে অবধি আলোচনা চলল। অনিমেষের উপর দায়িত্ব পড়ল চা বাগানগুলো দেখার। এটা যে হবে তা সে কলকাতা থেকেই অনুমান করেছিল। অবাঙালি ভদ্রলোক তাকে এ ব্যাপারে সাহায্য করবেন। খুব দ্রুত ক্ষেত্র প্রস্তুত করতে হবে, যাতে চূড়ান্ত মুহূর্ত এলে আর কোনো জড়তা না থাকে। যে যার কাজের এলাকা ভাগ করে নিল। শিলিগুড়ির এই তল্লাট অনিমেষের পরিচিত নয়। সে তিস্তার অপর পারে চা বাগানগুলো শ্রমিক সংগঠনের দায়িত্ব নিল। এই সিদ্ধান্তের পর আর এখানে থাকার কোনো মানে হয় না। অনিমেষ ভোর হওয়া মাত্র ট্রাক ধরে শিলিগুড়িতে চলে এলো। সেই অবাঙালি ভদ্রলোক ওর সঙ্গে এলেন। অনিমেষ জানতে পারল প্রচুর অস্ত্র আসছে সীমান্ত পেরিয়ে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যেসব অস্ত্র চোরাই পথে এসেছিল, সেগুলো সংগ্রহ করা হচ্ছে। এর জন্য অর্থ দরকার। স্বদেশীরা তো বলপ্রয়োগ করত, এক্ষেত্রে তাই করতে হবে। এইভাবে যদি কিছুদিন চলে তাহলে পুলিশের মোকাবিলা করতে কোনো অসুবিধা হবে না। অবশ্য কৃষকরা তীরধনুক নিয়েই মরিয়া হতে পারে। অনিমেষ ভাবছিল, এ সবই ঠিক, অস্ত্র প্রচুর থাকতে পারে, কিন্তু সেগুলো যারা ব্যবহার করবে সেই মানুষগুলোকে অবিলম্বে তৈরি করা দরকার।